ভালো লাগাকে পাত্তা না দিলেও মনের কোণে কোথাও অরিত্রিকার জন্য ভালোবাসার অনুভূতি জন্মেছিল। এখন ধীরে ধীরে দৃঢ় হচ্ছে। অরিত্রিকা তার গোপন সুখ, যার কথা ভাবলেই হাজার খারাপ লাগার মাঝেও উৎফুল্লতা অনুভব করে সে। ভালো লাগায় ভরে যায় মনের গহীন, প্রশান্তি দেয় মনকে। এই যে এখন তার কাঁধে মাথা রেখে বসে আছে, এতেই মন আবেশিত হচ্ছে। চঞ্চল মেয়েটি যে কিভাবে তার কঠোর হৃদয়ে জায়গা করে নিল সে এখনো বুঝে উঠতে পারে না। শারহান বাড়িতে সকলকে কল করে জানিয়ে দিয়েছে অরিত্রিকাকে পাওয়া গেছে। সকলে এখন দুশ্চিন্তা মুক্ত। নিশাদের ব্যাপারটা ফোনে বলা সম্ভব নয়, কারণ সামনাসামনি বললে সকল ঘটনা গুছিয়ে বলা যাবে, এখন বললে টেনশন করবে। অরিত্রিকার ঘন ঘন শ্বাস শারহানের শার্ট ভেদ করে শরীর পর্যন্ত পৌঁছেছে। শারহান খেয়াল করলো অরিত্রিকা ঘুমিয়ে গিয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ায় কাঁধ হতে মাথা নেমে যাচ্ছে। সে হাত দিয়ে অরিত্রিকার মাথা তার কাঁধে ঠিক করে রেখে দিল, তবুও নেমে যাচ্ছে। সে অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইল না। উপায়ন্তর না পেয়ে শারহান অরিত্রিকার পিঠের পেছন দিয়ে হাত দিয়ে অরিত্রিকাকে আগলে নিল। অরিত্রিকা নড়ে উঠে শারহানের বক্ষে মাথা রাখল। সে দু হাতের শার্ট আঁকড়ে বেঘোরে ঘুমাতে লাগলো। শারহান একদৃষ্টিতে তাকিয়ে রইল অরিত্রিকার ঘুমন্ত মুখশ্রীর দিকে। চোখ পড়ল কপালের দিকে। কপালে দৃশ্যমান হলো ক্ষত। শারহান তা দেখে তপ্ত নিঃশ্বাস ফেলল। হাত বাড়িয়ে গাড়ির গ্লাস পুরোটা নামিয়ে দিল। হালকা হাওয়া আসছে। বাতাসের কারণে অরিত্রিকার চুলগুলো মুখের উপর এসে পড়েছে। শারহান দেখে নিজ হাতে মুখের উপর হাতে চুল সরিয়ে মাথার আদরে হাত বুলিয়ে দিতে লাগলো। অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরেছে। প্রেয়সীর মাথায় হাত বুলিয়ে দিতে খারাপ লাগছে না, তার ভালোই লাগছে। প্রেমিক পুরুষেরাও বুঝি ভালোবাসার মানুষকে এইভাবেই আগলে রাখে। আবির লুকিং গ্লাস দিয়ে পেছনের শারহানের কার্যকলাপ দেখছিল। সে গলা খাকরি দিয়ে বলে উঠল, এটা গাড়ি, কোনো রোমান্স করার জায়গা না। শারহান তির্যক দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। লুকিং গ্লাসে দেখতে পেল আবির মিটমিট করে হাসছে। এখানেই ফাজলামো শুরু করে দিয়েছে। শারহান সরু নজরে তাকিয়ে বলল, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা। আমি রোমান্স করি আর না করি সেটা তোর দেখার বিষয় না। আমার গাড়ি আমি যা ইচ্ছে করবো, তাতে তোর কি? আবির উচ্চস্বরে হেসে বলল, ব্রো, এখনো বিয়ে হয়নি তোদের? আগে বিয়ে হোক, তারপর না হয় রোমান্স করিস। গাড়ি তোর হলো তো এখন আমি গাড়ি চালাচ্ছি, নজর কিন্তু তোর উপর। শারহান গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোর জ্ঞান তোর কাছেই রাখ, আর পিশাচের মতো হাসা বন্ধ কর, অরিত্রিকার ঘুম ভেঙে যাবে। আবির গাড়ি চালাতে চালাতেই বলল, এখনই এত কি আর? শুধু শুধু অরিত্রিয়াকে এতদিন পাত্তা দেসনি। শারহান অরিত্রিকার দিকে তাকিয়ে অতি শান্ত স্বরে আওড়ালো, কোনো কিছু সহজে পেলে তো মূল্য কমে যায়, অনীহা দেখা দেয়। আমি তো অপেক্ষা করে আমাকে নিয়ে অরিত্রিকার মনে কি আছে তা বোঝার চেষ্টা করছি। আমার অনুভূতি তার কাছে ইচ্ছাকৃত অপ্রকাশিত রেখেছিলাম। অপেক্ষাই যে অনুভূতিকে দৃঢ় করে। আবির শুনে হাসল। অবশেষে রাজনীতিতে জড়িয়ে যাওয়া কঠিন পুরুষের জীবনেও ভালোবাসার মানুষ এলো তবে। শারহান যে কাউকে ভালোবাসবে তা অবিশ্বাস্য। কঠিন মানবের মনে জায়গা করে নেওয়া, অনুভূতি সৃষ্টি করা, ভালোবাসা, আগমন, এগুলো খুবই কঠিন কাজ। চৌধুরী বাড়িতেই অনেকটা স্বস্তি ফিরেছে। সকলের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তির চিহ্ন। ডাইনিং রুম জুড়ে বাড়ির সকলে আর শারহানের বন্ধু মহল বসে আছে, অপেক্ষা করছে শারহান আর অরিত্রিকার জন্য। গত রাত সকলের খুবই ভয়াবহ কেটেছে। সাথী বেগম মেয়ের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছেন। তানিয়া বেগম সাথী বেগমকে সামলাচ্ছেন। আজমল সাহেব নিজের পরিচিত সকল সোর্স লাগিয়ে কাজে লাগিয়েছিলেন অরিত্রিকাকে খোঁজার জন্য, কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা সুবিধা হয়নি। আরশাদ সাহেবও ভীষণ দুশ্চিন্তা করছিলেন। ইশরার আঘাত লাগার কথা জানতেই বাড়িতে আরও পরিস্থিতি অশান্ত হয়ে যায়। সব মিলিয়ে খুবই খারাপ সময়ে রাত কাটিয়েছে সকলে। কারোর চোখে ঘুমের রেশ পর্যন্ত ছিল না। সবার মনে একটাই চাওয়া ছিল, অরিত্রিকা আর ইশরার যেন কিছু না হয়। ইশরা সোফায় বসে আছে, কপালের অর্ধেক জুড়ে ব্যান্ডেজ করা, মুখশ্রী মলিন, ফ্যাকাশে। একটু আগেই তাকে হসপিটাল থেকে প্রিহান আর সাদাত মিলে নিয়ে এসেছে। এসে থেকে চুপ করে আছে, কোনো কিছুতেই তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছে না।
ইশরা ছোট্ট বাচ্চার ন্যায় মাকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছে। ইশরার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আরশাদ সাহেব নীরবতা ভেঙে বললেন, তোমাদের বোঝা উচিত ছিল সারহান রাজনীতি করে তার শত্রু বেশি। সারহান যথেষ্ট শক্ত, ওকে কাবু করার জন্য বাড়ির সদস্যকে টার্গেট করা হয়েছে। প্রিহাল, ইফাত, রায় মন অপরাধের ন্যায় বসে আছে। তাদেরও রাত থেকে টেনশন হচ্ছে, গিল্টি ফিল হচ্ছে, কিন্তু তাদের হাতে কিছুই নেই, যা হওয়ার হয়ে গেছে। সময়, পরিস্থিতি কোনোটাই তাদের আমলে ছিল না। প্রিহাল অপরাধের ন্যায় বলল, আঙ্কেল, আসলে আমরা বুঝতে পারিনি এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। যদি একটু আঁচ করতে পারতাম তাহলে ঘুরে যেতাম না। আমাদের ভুল বুঝবেন না। আরশাদ সাহেব বললেন, তোমাদের কোনো দোষ নেই, তবুও বললাম এরপর হতে পরিস্থিতি বুঝে কাজ করো, না হলে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে আঙ্কেল। আরশাদ সাহেব সারহানকে কল করলেন। ফোন বেজে যাচ্ছে অথচ তুলছে না। তিনি বেশ কয়েকবার কল করলেন, কোনো রেসপন্স না পেয়ে হতাশ হলেন। বগুড়া থেকে আসতে এতটা সময় তো লাগার কথা নয়, এত দেরি করছে কেন? প্রিহাল কি মনে করে ইশরার দিকে তাকালো। কেমন নিশ্চুপ হয়ে আছে মেয়েটা, চোখ মুখ কিছুটা ফুলে গেছে, দেখে তার খারাপ লাগছে। হঠাৎ এতটা খারাপ কেন লাগছে তার, এটা ভেবে সে বিচলিত হলো। চোখ ফিরিয়ে অন্য দিকে তাকালো। কিছুটা সময় পর অস্থির হয়ে আবারও ইশরার দিকে তাকালো। ইশরা মাত্রই সোজা হয়ে বসলো। মাথায় হালকা হালকা ব্যথা অনুভূত হচ্ছে। সে সোফায় হেলান দিয়ে বসলো, চোখ ঘুরিয়ে সকলের দিকে তাকালো। সবাই নিশ্চুপ। সামনের দিকে তাকাতেই প্রিহালের দিকে সরাসরি চোখ পড়ল। সে একটু চমকে গেল। প্রিহাল চোখ সরালো না, অপলক তাকিয়ে রইল সেইভাবেই। রায় প্রিহালকে ইশরার দিকে তাকিয়ে থাকতে দেখে গুঁতো দিয়ে বলল, অমনভাবে অসুস্থ মেয়েটার দিকে তাকিয়ে আছিস কেন? প্রিহাল ইশরার দিকে দৃষ্টি বহাল রেখেই বলল, জানি না। রায় বিরক্ত হয়ে বলল, এখানে সকলে আছে, এভাবে তাকিয়ে থাকিস না। প্রিহাল দৃষ্টি সরালো। আজ হয়েছেটা কি তার? এমন আচক ব্যবহার করছে কেন সে? কোনো মেয়ের দিকে কখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেনি, কিন্তু ইশরার পানে কেন যে বারবার চোখ যাচ্ছে? নিজের এহেন কাজে বিরক্ত হলো প্রিহাল। কারণ মনের অবস্থা ভালো নেই, কিন্তু সেদিকে না খেয়াল করে মেয়ে দেখছে সে, অসহ্য। রায় প্রিহালকে ফিসফিস করে বলল, ইশরার দিকে তাকাস না ভাই, সারহান জানলে তোর হাড় ভেঙে দেবে, তখন তুই হাসপাতালের বেডে পড়ে থাকিস। প্রিহাল ক্ষুব্ধ হয়ে তাকালো রায়ের দিকে। রায় ইনোসেন্ট ফেস করে তার দিকেই তাকিয়ে আছে। এই মেয়ে সবসময় এক লাইন বেশি বুঝে। প্রিহাল আর তাকালো না। সে নিজের ফোন বের করলো। ফোনে ব্যস্ত থাকলে ইশরার দিকে তার নজর যাবে না। শারহানের গাড়ি চৌধুরী বাড়ির মেইন গেটে এসে থামলো। একজন দারোয়ান গেট খুলে দিতেই আবির গাড়ি চালিয়ে গ্যারেজের দিকে নিয়ে আসলো। আবির গাড়ি থামিয়ে নিচে নেমে দাঁড়ালো। অরিত্রিকা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। সারা রাস্তা বেঘরে ঘুমিয়ে এসেছে। শারহান তার বক্ষ বরাবর তাকালো। অরিত্রিকা ঘুমে তার বক্ষে একদম লেপ্টে আছে। তার ইচ্ছে হচ্ছে না জাগাতে, কিন্তু কিছুই করার নেই, জাগাতে হবে এখন। শারহান ধীরে ধীরে ডাকতে লাগলো, ফাইরুজ, ফাইরুজ। কয়েকবার ডাকতে অরিত্রিকা তন্দ্রাচ্ছন্ন চোখ মেলে তাকালো। শারহানকে এতটা কাছে দেখে সে ভরকে গেল। সে দূরে সরে যাবে এমন সময় খেয়াল করলো সে নড়তে পারছে না। শারহান এক হাতে অরিত্রিকাকে সযত্নে আবদ্ধ করে রেখেছে নিজ পক্ষে। তা বুঝতে পেরে অরিত্রিকা স্তব্ধ হয়ে গেল। তার মনে হচ্ছে জমে গেছে সে। বুকের মাঝে হার্টবিট তীব্র গতিতে লাফাচ্ছে। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল। শারহান ভ্রু কুঁচকে তাকিয়ে গতিবিধি আমলে নিয়ে অরিত্রিকাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে বসলো। অরিত্রিকাও দূরে সরে এলো, জোরে জোরে শ্বাস নিচ্ছে। শারহান স্বাভাবিকভাবেই বলল, আমরা বাড়ি পৌঁছে গেছি। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক করে শারহানের কথা শুনে বাহিরের দিকে তাকালো। দেখতে পেল তারা বাড়ি পৌঁছে গেছে। সে আর দেরি না করে উত্তেজনায় গাড়ি থেকে নেমে পড়ল। শারহানও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। শারহান আবিরের কাছে এগিয়ে গিয়ে বলল, গাড়ি পার্ক করে ভেতরে আয়, আমি আর ফাইরুজ গেলাম। ঠিক আছে, তোরা যা, আমি আসছি। অরিত্রিকার এখন মাথা ব্যথা নেই। কিছুটা সময় ঘুমিয়ে মাথা ব্যথা গায়েব হয়ে গিয়েছে। বাড়িতে এসে মনে হচ্ছে মন ফুরফুরে হয়ে গিয়েছে।
শারহান অরিত্রিকাকে বলল। এখানেই দাঁড়িয়ে থাকবে? অরিত্রিকা বলল। তাহলে চল। শারহান হাঁটতে শুরু করলো। অরিত্রিকাও পিছু পিছু হাঁটতে লাগলো। মনে হচ্ছে কতদিন পর বাড়িতে ফিরলো। আজ যদি ওই নিশাদের সাথে বিয়ে হতো তাহলে এই বাড়ি কখনো চোখে দেখতে পেত না। ভাবতেই অরিত্রিকার বক্ষ কেঁপে উঠল। আজ সকালটা তার কাছে অন্ধকার স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এমন পরিস্থিতিতে আর কখনো পড়তে চায় না। অরিত্রিকা আর শারহান বাড়ির ভেতরে ঢুকতেই দেখতে পেল সকলের চিন্তিত মুখ। একযোগে সকলেই বসে আছে। অরিত্রিকা এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সাথী বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরল। শারহান তা দেখে মৃদু হেসে এগিয়ে গেল। অরিত্রিকাকে নিজেদের মাঝে ফিরে পেয়ে সকলে আবেগী হয়ে উঠেছে। যে যার মতো নিজের অনুভূতি প্রকাশ করছে। অরিত্রিকার চোখ ছলছল করে উঠল। সাথী বেগম তানিয়া বেগম অরিত্রিকাকে আদর করে দিচ্ছেন। আজমল সাহেব উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলে বাড়ির সকলে আর শারহানের বন্ধু মহল সকলেই অরিত্রিকাকে সহি সালামতে ফিরে পেয়েছে এর জন্য শুকরিয়া জানাচ্ছে। অরিন ও বোনের নিখোঁজ হওয়ার সংবাদ শুনে তড়িঘড়ি করে এসেছে। বোনকে জড়িয়ে কিছুক্ষণ দুই বোন মিলে কাঁদল। অরিত্রিকা কিছুটা সময় পর ইশরার কাছে গিয়ে বসলো। ইশরার মাথায় ব্যান্ডেজ দেখে কেঁদে উঠল সে। জড়িয়ে ধরল সে। ইশরাও অরিত্রিকা জড়িয়ে ধরে কেঁদে উঠল। সকলেই দুজনের বন্ডিং দেখে মুগ্ধ হলো। শারহান আর আবির চুপচাপ এক পাশে দাঁড়িয়ে আছে। তাদের দৃষ্টি সকলের দিকে। বাড়ির মেয়েকে ফিরে পেয়ে সকলেই খুশি। ডাইনিং রুমে সকলের উপস্থিত। অনেকক্ষণ ধরেই সবাই চেয়ার সোফা জুড়ে বসে আছে, কারণ শারহান কোনো জরুরি কথা বলবে সকলের সামনে। শারহান বসা থেকে উঠে দাঁড়ালো। সবাইকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। কি কথা? সকলে শারহানের দিকে তাকিয়ে আছে। শারহানের জরুরি তলব কারণ এখনো সকলের কাছে অস্পষ্ট। হঠাৎ কি নিয়ে কথা বলতে চাইছে? অধীর আগ্রহে সকলে অপেক্ষা করছে। অরিত্রিকাও ইশরার কাছে বসে অপেক্ষা করছে শারহান ভাই কি বলবে। নিশাদের কথা নয় তো? শারহান অপেক্ষার প্রহর ভেঙে গম্ভীর কণ্ঠে বলে উঠল। আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই, আর বিয়ে আজই হবে, আর সেটা 1 ঘন্টার মধ্যেই হবে। চৌধুরী বাড়ির প্রতিটা সদস্য হতভম্ব হয়ে বসে আছে। শারহানের বন্ধু মহলের সকলে অবাক হয়েছে বেশ। অবাকতার রেশ অধিক হওয়ায় সকলের মুখে কোনো কথা নেই। সকলে শারহানের দিকে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আরশাদ সাহেব ছেলের দিকে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে আছেন। চোয়াল শব্দ করে ক্রোধ সংবরণ করছেন। সকলের সামনে এখন এই বিষয় নিয়ে ঝামেলা হবে। শারহান বিচক্ষণ বুদ্ধিমান ছেলে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল? তার খটকা লাগছে। নানা ভাবনা ঘিরে ধরেছে তাকে। তানিয়া বেগম ছেলের মুখে বিয়ের কথা শুনেও খুশি হতে পারছেন না। চোখ মুখ থমথমে হয়ে গিয়েছে। অরিত্রিকাকে এবার কেন বিয়ের কথা বলছে? অন্য মেয়ে বিয়ে করতে চাইলে এক্ষুনি আকত করিয়ে দিত, কিন্তু বাড়ির মেয়েকেই যে বিয়ে করতে চাইছে। এখন কি হবে ভাবতে আতঙ্কিত হয়ে আছেন তিনি। আজমল সাহেব আর সাথী বেগমের দিকে তাকালেন। দুজনের মুখে থমথমে হয়ে আছে। আজমল সাহেব যেন কথা বলতেই ভুলে গেছেন। কি বলবেন বুঝে উঠতে পারছেন না। বিয়ে কি কথার কথা নাকি? বললেই হয়ে গেল। শারহানের প্রতি কিছুটা রেগে গেলেন তিনি। সাথী বেগম ভীতু মুখে বারবার স্বামীর দিকে তাকাচ্ছেন। মনে মনে চাইছেন কোনো ভুল বোঝাবুঝি ঝামেলা না হোক। শারহানের ওপর রাগও করতে পারছে না। ছেলেটা তো খারাপ নয়, কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল? একই প্রশ্ন সকলের মনে। সাদাত চোখ বুলিয়ে বুলিয়ে সকলকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধ শান্ত হয়ে আছে সকলে। এতটা নীরবতা দেখে মনে হচ্ছে ঝড় ওঠার পূর্ব লক্ষণ। সাদাত ভাবতেই ঠোক গিলতে লাগলো। অরিন তো মাথায় হাত দিয়ে মেঝেতে বসে আছে। অবিশ্বাস্য চোখে শারহান আর অরিত্রিকার দিকে তাকাচ্ছে। অরিনের মন বলছে এই কারণে হয়তো অরিত্রিকা নিশাদকে বিয়ে করতে চায়নি। শারহান ভাই আর তার ছোট অবুঝ বোনটা এতদিন প্রেম করেছে নাকি? ভাবতেই অরিনের মাথা ঘুরিয়ে উঠল। নাকের ডগায় বসে দুজন এত কাহিনী করলো আর সে কিছুই জানতে পারল না। এখন যে কি হবে কে জানে।
কোনো ঝামেলা যেন না হয় মনে মনে চাইছে সে। এসব মিটে যাক, তারপর অরিত্রিকার পেট হতে আসল সত্যি জেনে ছাড়বে সে। অরিত্রিকা স্তব্ধ হয়ে আছে। তার বিশ্বাস হচ্ছে না শারহান ভাই সকলের সামনে বিয়ের কথা বলবে। স্ট্যাচুর ন্যায় ইশরার হাত আঁকড়ে ধরে বসে আছে। বিয়ে নামক শব্দটার বারবারে কানে বেজে যাচ্ছে। শারহানের ভাইয়ের সাথে বিয়ে ভাবতেই বুকের মাঝে উথাল পাথাল ঢেউয়ের ন্যায় অনুভূতিরা খেলা করছে। বুক কাঁপছে, শরীরও শীতল হয়ে আসছে। সে দম নিয়ে শারহানের দিকে সংকোচ নিয়ে তাকালো। শারহান ঠাই হয়ে একদম স্বাভাবিকভাবেই সকলের সামনে দাঁড়িয়ে আছে। ভাবটা এমন যেন বিয়ে একটা সাধারণ বিষয়, তেমন কিছুই ভাবার নেই। অরিত্রিকা মাঝে ভয় কাজ করছে। তার বাবা মা বড় বাবা কি মেনে নিবে? তার বাবা যে রাগী, না জানে কি করে বসেন। আরও একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে, শারহান ভাই হঠাৎ আজই কেন বিয়ের কথা বললেন? আরশাদ সাহেব পরিস্থিতি বুঝে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি যা চাইছো তা কখনো হবার নয়। এসব বলে ঝামেলা বাড়িও না। শারহান আরশাদ সাহেবের এমন ব্যবহারে একটু বিরক্ত হলো। বাবা হয়ে ছেলের ভালোবাসার পূর্ণতায় বাধা হয়ে দাঁড়াচ্ছে। একেই বলে ঘরের শত্রু বিভীষণ। শারহান শান্ত কণ্ঠে বলল, বাবা, আপনি দেখছি মীর জাফরের থেকেও ভয়াবহ। ছেলে এই প্রথম মুখ ফুটে কিছু চাইলো, তা না দিয়ে বিরোধিতা করছেন। দিস ইজ নট ফেয়ার বাবা। আরশাদ সাহেব কেসে উঠলেন। চারিদিকে একবার তাকিয়ে গাম্ভীর্য ভাব বজায় রেখে বললেন, নিজের বাবাকে মীর জাফর বলছো? শারহান বাঁকা হেসে বলল, হ্যাঁ বলেছি। মীর জাফর না হলে ছেলেকে একটু হলেও সাপোর্ট করতেন। আপনি তো ছেলের বিয়ের সম্বন্ধ চাচার কাছে জানাতে পারলেন না। কি আর করার, এখন আমায় বলতে হচ্ছে। আমি আমার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দিয়েছি। বিয়ের ব্যবস্থা করা হোক দ্রুত। রাত হতে ঘুম নেই, অনেক টায়ার্ড আমি। আরশাদ সাহেব চুপ হয়ে গেলেন। তিনি বুঝেছেন শারহান এক কথার মানুষ, যা বলবে তাই করবে। তিনি হতাশা নিয়ে আজমল সাহেবের দিকে তাকালেন। আজমল সাহেব শারহানের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। ভাবভকে দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। আজমল সাহেব হঠাৎই শব্দ করে জোরে উঠে দাঁড়ালেন। পাঞ্জাবি টেনে টুনে ঠিক করলেন। চশমা ঠেলে শারহানকে সরাসরি কাট স্বরে প্রশ্ন করলেন, অরিত্রিকাকে বিয়ে করতে কেন চাইছো? শারহান নড়ে চড়ে আজমল সাহেবের দিকে তাকালেন। তাকিয়ে কাট স্বরে উত্তর দিল, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু পরে। আগে আপনাকে একটা প্রশ্ন করি, তার উত্তর একটু ভেবে দেবেন। আজমল সাহেব ভ্রু কুঁচকে বললেন, কি? শারহানের মতে গতে কেউ কিছুই বুঝতে পারছে না। এত হেয়ালি কেন? তানিয়া বেগম শারহানকে কিছু বলতে যাবেন তার আগে আরশাদ সাহেব অর্ধাঙ্গিনীকে ইশারায় থামিয়ে দিলেন, কিছু বলতে নিষেধ করলেন। তানিয়া বেগম স্বামীর বারণ শুনে বসে রইল চিন্তিত হয়ে। সকলের মাঝে উৎকণ্ঠা কাজ করছে। শারহান কি বলতে চাইছে? শারহান সকলের ভাবনার অবসান ঘটিয়ে বলল, আপনি আপনার মেয়ের সুখ চান? আপনি কি সারা জীবন মেয়েকে সুখী দেখতে চান? অরিত্রিকা চিন্তার অস্থির হয়ে যাচ্ছে। এসির বাতাসে বিন্দু বিন্দু ঘাম জমছে কপালে। কি হবে ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। সকলে অদ্ভুত দৃষ্টিতে একটু পরপর তাকাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। মাথা চিন্তায় কাজ করছে না। অরিত্রিকা উদ্বিগ্ন হয়ে ইশরাকে ধীরে বলল, বোন, আজ আমি শেষ। বাবা যদি জানে আমি শারহান ভাইকে ভালোবাসি, তাহলে তো আমায় বাড়ি থেকে বের করে দেবে। ইশরা কথা না বলে অরিত্রিকার হাতে হাত রেখে চোখ দ্বারা ইশারা করে বোঝালো, তেমন কিছুই হবে না, টেনশন করিস না। অরিত্রিকার তাও কেন যেন চিন্তা ভয় কমছেই না। আজমল সাহেব শারহানের করা প্রশ্নে অবাক হলো বটে। প্রশ্ন সহজ, তিনি বলে উঠলেন, সকল বাবা চায় তার মেয়ে সারা জীবন সুখে থাকুক, ভালো থাকুক। আমিও বাবা হিসাবে আমার মেয়ের সুখ চাইবো। শারহান হাসলো মনে মনে। সে এমন উত্তরই আশা করেছিল। সে মৃদু হেসে বলল, আজমল সাহেব আশ্চর্যিত হলেন শারহানের কথায়। শারহান যথেষ্ট দৃঢ়তার সাথে কথাটা বলেছে, তার মানে নিশ্চয়ই কোনো কাহিনী আছে। মনে মনে তিনি চান না শারহান অরিত্রিকাকে বিয়ে করুক, কিন্তু বড় ভাইয়ের ছেলে বলে কথা মেপে বলছেন। অন্য কোনো ছেলে হলে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে আসতেন। আজমল সাহেব অরিত্রিকার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন।
অরিত্রিকা বাবার এমন চাহনিতে ভয়ে সিটিয়ে গেল। সে ভয়ে ঠোক গিলতে লাগলো। সাথী বেগম অরিত্রিকাকে ভয় পেতে দেখে আজমল সাহেবকে বললেন, অরিত্রি ছোট মানুষ, উচ্চস্বরে কথা বলো না, তাহলে মেয়েটা ভয় পেয়ে যাবে। আজমল সাহেব সাথী বেগমের কথায় তেমন প্রতিক্রিয়া দেখালেন না।